দারুণ সুখবর! নামজারি আর লাগবে না এবং এই নামজারি করা ছাড়াই জমি করা যাবে বিক্রয় এবং যে কেউ নিশ্চিন্তে জমি ক্রয় করতে পারবে। সুপ্রিয় ভিউয়ার্স, এমন সিদ্ধান্ত কোন ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে কিংবা কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ভূমি মালিকদের এক্ষেত্রে করণীয় কি? আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, যে কোনো জমির মালিকানা পূর্ণাঙ্গ রূপে কোনো একজন ব্যক্তিকে অর্জন করতে হলে ওই সকল ব্যক্তিকে রেকর্ড সংশোধন করতে হয়। যে সংশোধন প্রক্রিয়াটিকে আমরা নামজারি বলে চিনে থাকি বা কোনো কোনো জায়গায় সেটিকে খারিজ বলে চিনে থাকে বা কেউ কেউ মিউটেশন হিসেবেও অবহিত করে থাকে। এখন কেন এই নামজারি কিংবা খারিজ করতে হয়? জমি যখন নতুন রূপে কেউ মালিকানা সৃষ্টি হয় বা কোনো একজন ব্যক্তি কারো কাছ থেকে জমি ক্রয় করে, সেক্ষেত্রে তিনি একটি দলিল পাবেন এবং সেই দলিলটি দ্বারা তিনি জমির ভোগ দখলে যাবেন এবং ওই জমিগুলোর ক্ষেত্রে তিনি যে খাজনা প্রদান করবেন এবং সরকারি নথিভুক্ত হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করবেন, এজন্য তাকে খতিয়ান সংশোধন করতে হয় বা রেকর্ড মাঠ পর্চা সংশোধন করতে হয়। এই মাঠ পর্চায় যার নাম সরকার জানে ওই জমির মালিক সে এবং ভোগ দখল করছে সে, এবং ওই জমির সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ওই নামধারী ব্যক্তির গ্রহণ করার সুযোগ থাকবে। এক্ষেত্রেই যখন কোনো ব্যক্তি নতুন রূপে জমির মালিক হয়, তখন তাকে ওই রেকর্ড খতিয়ান সংশোধন করতে হয় এবং এই রেকর্ড খতিয়ান সংশোধন করে পূর্বের যে ব্যক্তি মালিক ছিল তার নাম কেটে নতুন করে যে ব্যক্তি মালিক হয়েছে তার নাম অন্তর্ভুক্ত করে তিনি একটি মাঠ পর্চা কিংবা খতিয়ান নিজের কাছে সংগ্রহে রাখতে পারেন এবং রাষ্ট্রীয়ভাবে তিনি স্বীকৃত মালিক হিসেবে নিজেকে দাবি করতে পারেন এবং রাষ্ট্রও জানে এই ব্যক্তি সম্পত্তির এখন মালিক। এখন এক্ষেত্রে ওই জমিগুলোর জন্য এই খতিয়ানধারী ব্যক্তি পরবর্তীতে তার নামে খাজনা প্রদান করতে পারবে এবং এই খাজনা প্রদান না করলে জমির কিন্তু মালিকানাও বাতিল হয়ে যাওয়ার সুযোগ থাকে। এখন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে, যে বিধিনিষেধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বিগত ২-৩ যুগ আগেও দেখেছি যে কোনো একজন ব্যক্তি যদি ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করতে চায়, সেক্ষেত্রে তার নামে খারিজ করে নিলেই হতো এবং পরবর্তীতে ওই খারিজ দ্বারা তিনি সম্পত্তি কারো কাছে বিক্রয় করতে পারতেন কিংবা তার পরবর্তীতে তিনি মারা গেলে তার সন্তানেরা তার সম্পত্তি ভোগ দখল করতে পারতেন। কিন্তু আইন এই বিষয়টিকে কিভাবে বলছে? আমাদের বর্তমান যে আইন রয়েছে সেই আইন দ্বারা এই বিষয়গুলোকে একটু বিধিনিষেধ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে আমাদের বর্তমান যুগে এসে একটা পরিবারে যদি একাধিক ওয়ারিশ থাকে, সেক্ষেত্রে ওয়ারিশদের মধ্যে সম্পত্তিগুলো ভাগাভাগির বড় একটি সমস্যা দেখা দিচ্ছে প্রায় 70 থেকে 80% পরিবারের মধ্যে। এই পরিবারগুলো ওই ওয়ারিশান সম্পত্তিগুলো একত্রে একাধিক ওয়ারিশ থাকার কারণে ঠিকঠাক মতো ভাগ বন্টন করতে পারছেন না এবং পরবর্তীতে যে যেভাবে পারে সম্পত্তিগুলো ভোগ দখল করছে এবং ওই সকল সম্পত্তি তারা তাদের নামে খারিজ করে নিয়ে ওগুলো যে যেভাবে পারে ভোগ দখল এবং পরবর্তীতে ইচ্ছা করলে বিক্রয় করে যাচ্ছে। এখন এসে এই আধুনিক যুগে বা ডিজিটাল যুগে সকলে যেহেতু সচেতন, তাই এই যে ব্যক্তিদ্বয় খারিজ করে তার সম্পত্তিটি কারো কাছে বিক্রয় করলেন, এই খারিজ করে বিক্রয় করার কারণে যে ব্যক্তি ক্রয় করলেন তিনিও বিপদে এবং যে ব্যক্তি খারিজ করেছেন তিনিও বিপদে। যদি অন্য ওয়ারিশ এসে দাবি করে যে এই খারিজকৃত জমির মালিক আমি, আমাকে না জানিয়ে সম্পত্তিটি তিনি এককভাবে খারিজ করেছেন এবং সম্পত্তিটি বিক্রয় করেছেন, তাহলে এক্ষেত্রে ওই ২ ব্যক্তি বিপদের সম্মুখীন হবেন। এখন তাহলে সমাধান কোথায়? সমাধান হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন বলছে, যদি কোনো ওয়ারিশান সম্পত্তি থেকে থাকে এবং একাধিক ওয়ারিশ একত্রে থাকে, তাহলে সকল ওয়ারিশরা মিলে সকল সম্পত্তি আগে ভাগ বন্টন করবে। অর্থাৎ সকলের মধ্যে আপোষে বন্টন হওয়াটা বাধ্যতামূলক। যদি কোনোভাবে ভাগ বন্টন না করা হয়, তাহলে ওই সকল সম্পত্তি কেউই মালিকানা অর্জন করতে পারবে না। অর্থাৎ এক সম্পত্তি যদি একত্রে বা একাধিক জায়গায় অসংখ্য পরিমাণে থাকে, সেক্ষেত্রে কে কোথায় কতটুকু ভোগ দখল করবে এবং কার অংশ কতটুকু, এটি দ্বারা তারা আপোষে বসে ঠিক করে নেবেন এবং পরবর্তীতে ওই সকল ভাগ বন্টন একটি দলিলে বা
স্টাম্প পেপারে লিপিবদ্ধ করে সেটি রেজিস্ট্রি করে ফেলবেন। এবং যখনই রেজিস্ট্রি হবে এবং যার যতটুকু সম্পত্তি ওই রেজিস্ট্রি দলিলে থাকবে এবং যে দাগে থাকবে ওই সকল সম্পত্তি তিনি মালিকানা অর্জন করবেন। এবং এক্ষেত্রে ওই সকল সম্পত্তি তাদের পূর্বপুরুষের নামে যদি খারিজ করা থাকে বা পূর্বপুরুষে যার থেকে তারা ওয়ারিশান সম্পত্তি পেয়েছেন তাদের নামে যদি রেকর্ড খতিয়ান থাকে, সেক্ষেত্রে এই নতুন রূপে ওয়ারিশান সম্পত্তির যারা মালিকানা অর্জন করলেন এবং বন্টন দলিলে তার যেটুকু অংশ রয়েছে এবং যে দাগে রয়েছে ওই দাগে তিনি খারিজ ছাড়াই বা রেকর্ড সংশোধন ছাড়াই তার পূর্বপুরুষের নামে যেহেতু রেকর্ড খতিয়ান রয়েছে, তাই ওয়ারিশ হিসেবে তার একটি ওয়ারিশান সনদ থাকলেই এটি প্রমাণিত হবে তিনি ওই সকল সম্পত্তির মালিক। এবং ওই সকল সম্পত্তি তিনি তার মৃত্যুর পরে তার ওয়ারিশদের জন্য রেখে যেতে পারবেন এবং ওয়ারিশরা নিশ্চিন্তে ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করে যদি একাধিক ওয়ারিশ হয় ভাগ বন্টনের মাধ্যমে পুনরায় তারা তাদের সম্পত্তিগুলো অবশ্যই বাধ্যতামূলকভাবে নামজারি করবেন, খতিয়ান সংশোধন করবেন, তারপরে ভোগ দখল করতে পারবেন। এতে মাঝখানে যে ব্যক্তিদ্বয়ের নাম সম্পত্তিতে আসলো বা অংশ পেল তাদের নামে খারিজ না থাকলেও সমস্যা হবে না। কিংবা এই ব্যক্তিদ্বয় যে পেল তার সম্পত্তি এবং বন্টন দলিলে তার নামে একটি নির্দিষ্ট পরিমাণে উল্লেখ থাকলেও ওই সকল সম্পত্তি তিনি ভোগ দখল দেখিয়ে যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবেন এবং এক্ষেত্রে তার পূর্বপুরুষের নামে রেকর্ড কিংবা খতিয়ান থাকলে হবে এবং পরবর্তীতে তার নামে শুধু একটি ওয়ারিশান সনদ থাকলেই সম্ভব। এবং যে ব্যক্তিদ্বয় সম্পত্তিটি ক্রয় করলেন সেই ব্যক্তিদ্বয় নিশ্চিন্তে ওই সকল সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং ওই সকল সম্পত্তি যখন বিক্রয় হবে বা কোনো ব্যক্তি ক্রয় করবে তখন তাদের মধ্যকার যে দলিলটি তৈরি হবে সেই দলিলটি নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রি করতে যাবে তখন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে এখন আর নামজারি রয়েছে কিনা বা খারিজ রয়েছে কিনা এই বিষয়টি দেখার সুযোগ নেই। ওই সকল বিষয় সম্পত্তিতে যখনই তারা শুনবেন ওয়ারিশান কিংবা এই সকল সম্পত্তি বিক্রয় করা হচ্ছে খারিজ ছাড়াই তখন তারা দলিলটি রেজিস্ট্রি করে দিবেন। তবে এক্ষেত্রে যে ব্যক্তিদ্বয় সম্পত্তি বিক্রয় করছে তিনি যদি দীর্ঘদিন ভোগ দখল করেন তাহলে ওই সকল সম্পত্তিতে তাদের নামে খারিজ করে নিতে হবে। কেননা সম্পত্তিগুলো ওয়ারিশ যেহেতু একাধিক এবং তাদের পূর্বপুরুষের নামে খারিজ করা রয়েছে, এই ব্যক্তি যখন দীর্ঘদিন ভোগ দখল করবে তখন ওই সকল সম্পত্তিতে তার খাজনা প্রদানের তাগাদা থাকবে, অর্থাৎ তাকে খাজনা প্রদান করতে হবে। এক্ষেত্রে দীর্ঘদিন ভোগ দখল করলে তাকে খারিজ করে নিতে হবে। যদি শর্ট মেয়াদে তিনারা সম্পত্তি হস্তান্তর করতে চান, বিক্রয় করতে চান তাহলে খারিজ না থাকলেও চলবে। এক্ষেত্রে বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন যারা অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তিদ্বয় যাদের চিকিৎসার প্রয়োজন। অর্থাৎ সম্পত্তি যদি স্বামী রেখে মৃত্যুবরণ করে, স্ত্রী বেঁচে থাকে বা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে স্বামী থাকে বা যদি কোনো অসুস্থ ছেলে মেয়ে থাকে তাদের চিকিৎসার প্রয়োজন হয় তাহলে নামজারি খারিজ যেহেতু দীর্ঘ সময়ের ব্যাপার তাই খুব দ্রুতই সম্পত্তিগুলো বিক্রয় করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলে খুব সহজেই তারা এর সুফল পেতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে মূল বিষয়বস্তু। অর্থাৎ এই একটি কারণেই এখন খারিজ ছাড়াই বা নামজারি ছাড়াই সম্পত্তিগুলো যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় করা যাবে বা কোনো ব্যক্তিদ্বয় পরবর্তী ওয়ারিশের জন্য রেখে যেতে পারবেন। আশা করি ভিডিওর বিষয়বস্তু যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় সহ আরো কোনো বিষয় নিয়ে যদি জানার আগ্রহ থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।